এ প্রসঙ্গে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুজহাত কামাল। নুজহাত, জানাবেন যে আজকে আসলে প্রায় ২৪ বছর শাসনের পরে তিনি কিন্তু আজকে পালিয়ে গেলেন, অর্থাৎ ২০০০ সাল থেকে প্রায় ২৪ সাল পর্যন্ত। তো এই যে তিনি যে পালিয়ে গেলেন, তিনি কোথায় যেতে পারেন? এবং তার সঙ্গে বলাই যায় যে রাশিয়া কিংবা ইরানের সঙ্গে তার কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে তিনি কোথায় যেতে পারেন? সাকিব, আমি যেটা বলবো যে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুটা ২০১১ সালে। তো ১৬ সাল নাগাদ বিদ্রোহীরা অনেক বড় একটা অঞ্চল দখল করে নিয়েছিল, যেরকমটা এবার ঘটেছে। তো সে সময় আসাদ সরকারকে ক্ষমতার নিয়ন্ত্রণে রাখতে তিনটা পক্ষ সাহায্য করেছিল: রাশিয়া, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ। তো রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, আর লেবাননের যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে। এই মুহূর্তে কিছুটা হলেও স্টেবল এবং মানে সখ্যতা যাদের সাথে, তাদের মধ্যে স্টেবল শুধু ইরানই আছে। তো মোটামুটি ধারণা করা যায় যে প্রেসিডেন্ট আসাদ যদি নিজ দেশে না থাকেন, আসলেই দেশ ত্যাগ করে থাকেন, তাহলে হয়তো তিনি ইরানেই যাবেন। রাজনৈতিক সখ্যতার তাদের বড় একটা সেতু গিয়ে যে ইরান শিয়া মুসলিম, আসাদ নিজেও শিয়া মুসলিম এবং বিদ্রোহীরা সুন্নি মুসলিম। তো এই যে প্যাচগুলো আছে নানা রকম, তো সব কিছু চিন্তা করলে এখন পর্যন্ত সম্ভবত আসাদ তেহরানে। তো সেক্ষেত্রে যেহেতু একটা উত্তেজনা আসলে চলছে, সেই উত্তেজনার মধ্যে আসলে মানুষেরও নিরাপত্তার একটা ব্যাপার দাঁড়িয়েছে, পাশাপাশি কয়েদিরাও কিন্তু জেল থেকে বেরিয়ে পড়েছেন এবং সব মিলে একটা বিশৃঙ্খলা চলছে, পাশাপাশি সৈন্যরাও কিন্তু দেশে নেই। সেক্ষেত্রে সৈন্যরা কোথায় আশ্রয় নিয়েছেন বা সেই দেশটার আসলে পরিস্থিতি কি অবস্থা? আচ্ছা, আমরা এখন পর্যন্ত রয়টার্সের মাধ্যমে জানতে পেরেছি যে সিরীয় সরকারের প্রায় ২,০০০ সেনা সীমান্ত অতিক্রম করে অলরেডি ইরাকে আশ্রয় নিয়েছেন। যদিও ইরাক আসলে এই পুরো ব্যাপারটাতে খুব একটা জড়িত না, কিন্তু সীমান্তবর্তী দেশ হিসেবে তারাও আশ্রয় দিচ্ছে, এটা প্রাথমিক খবর আছে আমাদের কাছে। আর সাধারণ মানুষ বা সৈনিক সবার কথাই বলবো, ১৩ বছর ধরে চলছে গৃহযুদ্ধ, সবাই ক্লান্ত। একজন প্রেসিডেন্ট যখন এক যুগের বেশি সময় ধরে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হন, মানে দেশ উচ্ছনে যাচ্ছে কিন্তু ক্ষমতা ধরে রাখতে চাইবেন, সেরকম ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি যাই হোক না কেন, এই মুহূর্তে দেশের জনগণ, আমাদের কাছে যতটুকু খবর আসছে যে তারা খুবই উচ্ছ্বসিত, তারা স্বাধীনতার স্লোগান দিচ্ছেন, তারা আসাদকে চলে যেতে বলছেন। এবং এরকম একটা পরিস্থিতি দেশের ভেতরে বিদ্রোহীরা তো উচ্ছ্বসিত বটেই, কারণ ১৩ বছরের সংঘাত, যুদ্ধে খালি যে বিদ্রোহী মারা গেছেন তা নয়, সাধারণ মানুষের অসংখ্য স্বজন গেছেন। সেনারাও, ইরাকি আসাদ সরকার যারা সেনা আছেন, তারাও আসলে যুদ্ধ করতে করতে ক্লান্তির, মানসিক শারীরিক সব ধরনের। এটা একটা ব্যাপার। আর শেষ একটা ব্যাপার বলবো যে এই যা কিছুই হচ্ছে, স্বাধীনতা না চাইলেও এখন প্রাথমিকভাবে তারা বেশ একটা স্বাধীনতার আনন্দ উদযাপন করছে। তো সেক্ষেত্রে বলাই যায় যে যেহেতু সিরিয়া আসলে মধ্যপ্রাচ্যেরই একটি দেশ, আমরা দেখতে পাচ্ছি যে লিবিয়াতে অস্থিরতা চলছে, পাশাপাশি ইরাকে অস্থিরতা সেটা আছে, এখন আবার সিরিয়াতে যে অস্থিরতা সেটা কিন্তু চলমান রয়েছে। তো সব মিলে আসলে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি কিংবা আগামী দিনের যেদিকে যাবে আসলে মধ্যপ্রাচ্য, কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে এই সংকটের মধ্যে? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যা আছে, অনেকগুলো দেশে, গাজা, লেবানন, সিরিয়াতে তো ১১ বছর ধরে যুদ্ধ চলছেই, ইয়েমেন, লিবিয়া, অনেক অনেক দেশে। তো এর মধ্যে এখন আসলে সবচেয়ে বড় প্রশ্ন মনে হয় এটা যে সিরিয়ার এই হঠাৎ সরকার পরিবর্তন বা সরকার পতন, এটা কোনো বড় ধরনের প্রভাব ফেলবে কিনা। আমি যতটুকু বুঝতে পারি, প্রেসিডেন্ট আসাদি ২০০০ সাল থেকে দেশ শাসন করছিলেন, মানে প্রায় ২৫ বছর হয়ে গেছে। তারপরে তার ১৯৭১ সাল থেকে তার দল বাথ পার্টি শাসন করছে, তখন দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলেন তার বাবা হাফিজ আল আসাদ। তো ৫০ বছরের বেশি সময়, প্রায় ৫৩ বছর যখন একটা দল দেশ শাসন করে, তখন সেই দেশটাকে ঘিরে আসলে আশেপাশে রাজনীতি বেশ মানে পরিবর্তিত হয় বা একটা জায়গায় এসে স্থিতিশীল হয়। তো ৫০ বছরের একটা সরকার যখন হুট করে পড়ে যায়, তখন অবশ্যই সিরিয়াকে ঘিরে আশেপাশে অনেক দেশ, আমি যদি বলি ইরান ইসরায়েলের কথা, এরই মধ্যে ইসরায়েল সীমান্তেও বিদ্রোহীরা পৌঁছে গেছে বলে এবং দু একটা শহর সীমান্তের দখল করেছে বলে আমরা জানতে পেরেছি, ইসরায়েল সীমান্তের। এরকম অনেকগুলো ইস্যু আছে। আবার আমরা জানি সিরিয়াতে অনেকগুলো পক্ষ যুদ্ধের, আসাদ সরকারের বাহিনী আছে, তুরস্কপন্থী সেনারা আছে, রাশিয়াপন্থী সেনারা আছে, আবার ওদিকে যুক্তরাষ্ট্রের সেনারা আছে। তো এরকম এখন প্রচণ্ড একটা অরাজক অবস্থা এবং এই মুহূর্তে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু মানে এই
পুরো জিনিসটা 50 বছরে হঠাৎ করে একটা শাসন পরিবর্তন হয়ে যাওয়াতে পুরো মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের নাড়া লাগবে বলে মনে করছি। তো সব মিলে আসলে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা সেটা হয়তো আরও কিছুদিন থাকবে। ধন্যবাদ নুজহাত কামাল, আপনি অনেক কিছু জানিয়েছেন।